নিচতলার ড্রয়িং রুমে এখন প্রায় সবাই উপস্থিত হয়ে আছেন। আজ অফিসে খুব বেশি একটা কাজ না থাকায় খানবাড়ির সিনিয়র পুরুষ ৩ সদস্য জামাল, জায়েদ ও জাবির তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছেন। আর সন্ধ্যাবেলা এমনিই এবারের সদস্যরা যারা বাড়িতে উপস্থিত থাকেন তারা সকলে একসাথে বসে চা নাস্তা করেন। সারাদিনের জমিয়ে রাখা অনেক কথা একে অপরের সাথে শেয়ার করেন। এটা ওনাদের বহু পুরনো অভ্যাস বলা চলে। খানবাড়ির প্রধান কর্তা মোস্তফা খান কিয়ৎক্ষণ পূর্বেই আসরের নামাজ আদায় করেছেন, তাই সোফায় বসে তসবিহ পাঠ করছিলেন। সারফারাজ ও তেজের বাবা জামাল খান সকালে ব্যস্ততার কারণে খবরের কাগজটাতে চোখ বুলাতে পারেননি, তাই এখন তা দেখছিলেন। নির্ঝরের বাবা জায়েদ ও নীরার বাবা জাবির একে অপরের সাথে বিজনেসের বিষয়ে কথা বলছিলেন। বাড়ির বাকি মহিলা ৩ সিনিয়র সদস্য জামালের স্ত্রী তাহমিনা, জায়েদের স্ত্রী শিউলি ও জাবিরের স্ত্রী আতসী একসাথে সবার জন্য চা নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তারা তিনজন গল্প ও হাসাহাসি করেছিলেন ধীরস্থিরভাবে। সেই সময় সিঁড়ি বেয়ে একসাথে নিচে নেমে আসলো সারফারাজ, পিহু ও নীরা। খানবাড়িতে বর্তমান কেবল তেজ ও নির্ঝর উপস্থিত নেই। সারফারাজের মুখশ্রী জুড়ে শান্ত ও স্বাভাবিক ভাব স্পষ্ট। পিহুর মাঝে খানিক চিন্তা ও বিচলতা কাজ করছে। নীরার মুখশ্রী জুড়ে এত বছর ধরে নিজের মাঝে চেপে রাখা সেই কঠিন ও তিক্ত সত্যের ভার বহন করতে করতে হয়ে যাওয়া ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। সারফরাজ, পিহু ও নীরা ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই রান্নাঘর থেকে তাহমিনা, শিউলি ও আতসী হাতে হাতে ট্রেতে করে চা নাস্তা নিয়ে সেখানে উপস্থিত হলেন। টি টেবিলের ওপরে রেখে তাহমিনা ও শিউলি পাশাপাশি বসলেন সোফায়। আতসী সযত্নে চায়ের কাপগুলো সবাইকে পরিবেশন করে দিতে শুরু করলেন। শিউলি বললেন, তোমরা তিনজন রোমেই ছিলে, ভেবেছিলাম এখন আর আমাদের সাথে অংশগ্রহণ করবে না, তাই চা করা হয়নি তোমাদের জন্য। এখন করব কি? সারফরাজ গম্ভীর কণ্ঠে বলল, না মেজো চাচি, চা খাবো না এখন আর। তবে সবার উদ্দেশ্যে নীরা আপনাদের কিছু জরুরি কথা বলতে চায়, তা আপনারা শুনুন। সারফরাজের থেকে একটু পিছিয়েই নীরা দাঁড়িয়ে আছে। নীরার হাত দুটো মৃদুভাবে কাঁপছে। পিহু নীরার ভীতিভাব বুঝতে পেরে ওর হাতের উপর হাত রেখে ওকে ভরসা দিল। জামাল তার হাতে থাকা খোলা নিউজ পেপারটা বন্ধ করে পাশে রেখে গম্ভীর স্বরে বললেন, কি বলতে চাও নীরা মা? নির্দ্বিধায় বলো আমাদের। নীরা ওর জিহ্বার অগ্রাংশ দিয়ে শুকিয়ে আসা ঠোঁটটা হালকা ভিজিয়ে নিয়ে বলল, আমি আমি আজ আপনাদের সামনে এমন একটা কথা বলতে চাই, যেটা আমি এতদিন ধরে নিজের মাঝেই চেপে রেখেছিলাম, কাউকে বলতে পারিনি। তাহমিনা নীরার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হয়েছে নীরা মা? তোমার কথার মাঝে এমন জড়তা ভাব আসছে কেন? কি নিয়ে ভয় পাচ্ছ তুমি, বলো? নীরা চোখ তুলে কারোর দিকে তাকাতে পারছে না। ওর গলা কাঁপছে মৃদুভাবে কথা বলার সময়। নীরা ওভাবেই বলল, ২ বছর আগে আমার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছিল। আতসী স্থির হয়ে দাঁড়িয়ে আছেন নীরার দিকে তাকিয়ে। তিনি নীরার মা হয়েও জানেন না ওর মনের খবর, ওর সাথে হওয়া বড় কোনো অন্যায়ের খবর। জামাল রুক্ষ কণ্ঠে বললেন, অন্যায়? কি অন্যায় হয়েছিল? নীরা ওর চোখজোড়া বন্ধ করল একেবারে। অতঃপর নিজের ভিতরে জমে থাকা সম্পূর্ণ সাহস নিংড়ে নেওয়া স্বরে বলল, ২ বছর আগে আমাকে রেপ করা হয়েছিল। মুহূর্তের মধ্যে খানবাড়ির ড্রয়িং রুম জুড়ে যেন নীরব তোলপাড় হয়ে গেল। নিস্তব্ধতার চাদর মুড়ে নিল সবার তাৎক্ষণিক প্রকাশ করার অনুভূতি নামক কিছুকে। আতসী ধপ করে সোফায় বসে পড়লেন ইয়া আল্লাহ বলে। নিজের এক হাত ঠেকালেন কপালে। দৃষ্টি নত হয়ে মেঝের দিকে স্থির হলো তার। শিউলি ও তাহমিনা একসাথে আতসীকে ধরে, ছোট, তুই ঠিক আছিস? বললেন। আতসীর তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। পিহু এগোতে নিলে সারফরাজ ওর হাত ধরে থামিয়ে দিল। চোখে ইশারায় বুঝালো, এই সময় ও নীরার পাশে থাকাটা জরুরি। নীরার বাবা জাবির উঠে দাঁড়িয়ে গর্জানো কণ্ঠে বললেন, কে ছিল সেই জানোয়ার? নাম বল, খুঁজে এনে জীবন্ত পুঁতে ফেলবো ২০ হাত মাটির নিচে। নীরার চোখ থেকে জর্জর করে অশ্রুরা ঝরে পড়ল ওর গাল বেয়ে। নীরার ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি জানি না আব্বু, আজও জানি না। আমি হয়তো তখন অচেতন ছিলাম। কে কখন কিভাবে এমন কিছু করেছিল আমার সাথে আমি কিছুই জানি না। সত্যি বলছি আব্বু। জায়েদ দাঁতে দাঁত চেপে বললেন, এত বড় কথা আমাদের থেকে লুকিয়ে রাখার মানে কি নীরা? নীরার ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে উঠল জায়েদের ধমকে। পিউ এক হাতে নীরার কাঁধের উপর রেখে ওকে শান্ত করার চেষ্টা করছে। নীরা বলল, কার কাছে বলতাম মেজো চাচ্চু? প্রমাণ ছাড়া কে বিশ্বাস করতো আমাকে? সারফারাজ কিছুটা এগিয়ে এসে সকলের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, নীরা তখন একা ছিল, তাই ও ভয় পেয়েছিল। এখানে ওর কোনো দোষ নেই।
নীরা বলল, কিছুদিন পর আমি হঠাৎ জানতে পারি যে আমি প্রেগনেন্ট। এবার সবাই আরো এক ধাপ এগিয়ে গেলেন অবাকের পর্যায়ে। নীরার মা আতসীর মাঝে যেন অনুভূতি প্রকাশ করার কোনো শক্তিই বেঁচে নেই এই মুহূর্তে। তাহমিনা ও শিউলি দুজন মিলে আতসীকে ধরে রেখেছেন। জাবির দপ করে সোফায় বসে পড়লেন। নীরা কাঁদতে কাঁদতে আবারও বলল, আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না তখন কি করব, কি করা উচিত আমার। শুধু মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আমার ভিতরে বাস করা ওই ছোট্ট প্রাণটা তো নিষ্পাপ, তাহলে ও কেন বাঁচার অধিকার হারাবে। এরপর নিজের সাথে বোঝাপড়া করে সিদ্ধান্ত নিলাম, আমার সন্তানকে আমি জন্ম দিব। বাবাহীন এই সন্তানকে পৃথিবীতে অবহেলিত হতে দিব না কখনো। আমি তা ঠিক করলাম। এরপর পড়াশোনার কথা বলে চলে গেলাম কানাডা। তখন তো আপনাদের সবার সাথে প্রায়ই আমার যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। দেশে আসিনি দীর্ঘ ২ বছর। কারণ তখন আমার পেটে আমার সন্তান ছিল। নীরা থামল কিয়ৎক্ষণের জন্য। উপস্থিত কেউই একটা টু শব্দ পর্যন্ত করলেন না। নীরা বলল, ওখানে আমি একটা ছেলে সন্তানের জন্ম দেই। ওর নাম রাখি নির্বাণ। এখন ওর বয়স প্রায় ১.৫ বছর। মোস্তফা খানের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নীরা বলল, ২ বছর পর আমি দেশে আসলাম ঠিকই, কিন্তু নির্বাণের কথা আপনারা জানেন না। এজন্য আমার সাথে ওকে আনতে পারিনি। নির্বাণ এখন কানাডাতেই আমার একজন বিশ্বস্ত কেয়ারটেকারের কাছে আছে। কিন্তু আমার ছেলেটাকে ছাড়া আমি ভালো নেই আব্বু। ভালো নেই আমি চাচ্চুরা। ভালো নেই আমি দাদুভাই। আর আমার ছেলেটাও আমাকে ছাড়া ভালো নেই, তা আমি জানি। এই বলেই নীরা দপ করে মেঝেতে বসে পড়ল। পিহু নীরাকে ধরল, হাঁটু বাজ করে বসলো নীরার পাশে পিহু। নীরা কাঁদতে কাঁদতে বলল, আজ উপায়হীনা হয়ে আপনাদের সামনে সব সত্য তুলে ধরলাম। আমার ছেলেটাকে আমার বড্ড কোলে নিতে ইচ্ছে করছে। বিশ্বাস করুন আপনারা, আমার রাতের অর্ধপ্রহর নির্ঘুমে কেটে যায় ওর চিন্তায়। ওকে একটু ছুঁয়ে দিতে মন চায়। ওর গালে কপালে হাতে পায়ে কতদিন হলো চুমু খেতে পারি না আমি। আমার কলিজাটা পুড়ছে বড্ড। বিশ্বাস করুন আপনারা, আমি আর পারছি না। কথাগুলো বলতে বলতেই হু হু করে কাঁদছে নীরা। সারফারাজ ওর ২ হাত মুষ্টিবদ্ধ করে নিল। নীরার কান্না, ওর বলা প্রতিটি কথা যেন সারফারাজের বুকে দাঁড়ালো সূচের মতো এসে বিঁধল। সারফারাজ বলল, আমি আর পিহু এই সত্য সম্পর্কে কিছুদিন আগেই অবগত হয়েছি। আর শোনার পর থেকেই আমরা নীরার পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। পিহু বলল, নীরা কোনো অপরাধ করেনি। ও একজন ভুক্তভোগী। আর নির্বাণ, ওই বাচ্চাটা সম্পূর্ণ নিষ্পাপ। এই খান বংশের প্রথম নাতি নির্বাণ। নির্ঝরের বাবা জায়েদ রাগী স্বরে বললেন, আর এসব কথা সমাজে শুনলে কি বলবে ভেবে দেখেছো তোমরা একটাবারও? নীরার বাবা জাবির নীরব হয়ে বসে আছেন তখনও। জাবিরের দুচোখ রক্তিম লাল বর্ণ ধারণ করেছে। তখনই পাশ থেকে মোস্তফা খান শান্ত ও দৃঢ়কণ্ঠে বললেন, সমাজ তো আমাদের মতো মানুষদের নিয়েই তৈরি হয়। আমার নাতনিটা যা সহ্য করেছে গত ২ বছরে, সেসব শোনার পরেও যদি আমরা ওকে দূরে ঠেলে দেই, তাহলে কি আল্লাহ আমাদের ক্ষমা করবেন জাবির? নীরা ২ হাতে নিজের মাথার দুপাশ চেপে ধরল। চাপা রাগ, অভিমান, লজ্জাবোধ সব একসাথে চেপে ধরেছে যেন এই মুহূর্তে নীরাকে। জাবির গলা পরিষ্কার করে বললেন, মানে তুমি কি বলতে চাইছো বাবা? ওই বাচ্চাটাকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চাও এখন তুমি? নীরা চমকে ওঠা দৃষ্টিতে তাকালো সঙ্গে সঙ্গে মোস্তফা খান, অর্থাৎ নিজের দাদু ভাইয়ের দিকে। মোস্তফা খানের মুখশ্রী জুড়ে গভীর চিন্তার ভাব স্পষ্ট ফুটে আছে। পিহু শক্ত করে ধরে আছে নীরাকে। মোস্তফা খানের থেকে কিছু উত্তর আসার অপেক্ষায় সারফারাজ করল না। সে চোয়াল শক্ত করে বলল, কি হবে মানে? নির্বাণের পিতৃপরিচয়, সে বংশ না থাকলেও ও খান বংশের ছেলে। তাই ওর ঠিকানা একমাত্র খানভিলা। ও এই বাড়িতেই আসবে, সেটাও খুব শীঘ্রই। জায়েদ সঙ্গে সঙ্গে গর্জে উঠে বললেন, যে বাচ্চার পিতৃপরিচয়ের ঠিক নেই, সে বাচ্চাকে এই বাড়িতে উঠিয়ে সমাজের মানুষের কথা আমি শুনতে পার? সারফারাজ জায়েদকে তার কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলল, আমার ভাগ্নের জন্য আমি আছি, এই বাড়ির অনেকেই আছে। তাই ওর বাবার পরিচয়ের কোনো দরকার নেই। আর যেই কাপুরুষটা আমার বোনের ইজ্জত নষ্ট করে পালিয়েছে, ভবিষ্যতে ওকে পেয়ে গেলেও তখনও ওর পরিচয়ে আমি আমার নিষ্পাপ ভাগ্নেকে বাঁচতে দিব না। মোস্তফা খান বললেন, কোনো শিশুই পাপ নিয়ে জন্মায় না। এত সময় পর আতসী তার দুচোখ থেকে বেয়ে পড়া অশ্রুগুলো মুছতে মুছতে বললেন, ও আমার নাতি। ওকে এই বাড়িতে আনার ব্যবস্থা করো তুমি সারফারাজ বাবা। আমি কারোর বাধা মানতে রাজি নই। আমার মেয়ে ও নাতনির পাশে আমিও থাকবো। তাহমিনা ও শিউলি সমানভাবে সমর্থন করলেন আতসীর কথায়। পিহু ও নীরা বিষয়টা দেখলো, কিন্তু জায়েদ তখনও সন্তুষ্ট হতে পারলেন না। তিনি একই তেজি সুরে বললেন, তুমি বিষয়টা যতটা সহজভাবে নিচ্ছ, ততটা সহজ না এটা সারফরাজ।
ঘরের এইসব কথা বাইরে গেলে তোমার রাজনীতিক কেরিয়ার, এই বংশের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে যাবে। সমাজ কোনো ঘটনার গভীরে গিয়ে বিচার করে না, কারণ পিপাসায় কাতর কোনো মানুষ জলাধারায় যাওয়ার পর সেখানে পানি ঘোলা হয়ে আছে দেখলে তার গভীরতা পরীক্ষা করে পানিটুকু কত পানিটুকু পরিষ্কার করার কথা না ভেবেই সেই জায়গার ছেড়ে অন্যত্র পরিষ্কার পানি খুঁজতে চলে যায়। ঠিক তেমনি মানুষ কলঙ্কের আভাস পেলে সত্যটা যাচাই না করেই মুখ ফিরিয়ে নেয়। সারফারাজ তাচ্ছিল্যের স্বরে বলল, যেই মান সম্মান আমার নির্যাতিতা বোনের ন্যায় পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, সেই মান সম্মান নিয়ে আমি কি করব মেজো চাচু? তাই যেই সমাজ গোলা পানি দেখেই পালিয়ে যায়, তার গভীরতা পরীক্ষা না করে, সেই সমাজের কাতারে অন্তত এই সারফারাজ ইউসুফ খান পড়বে না। আর ধরে নিলাম না হয় অন্যত্র গিয়ে পরিষ্কার পানি পাওয়া সম্ভব, কিন্তু সেই পানির যদি ভিতরে ভিতরে বিষাক্ত হয়, তখন কি কেউ সেই বিষ পরীক্ষা করার ধৈর্য রাখবে বলে মনে হয় তোমার? রাখবে না। কারণ মানুষ বাহ্যিক পরিষ্কারত্ব দেখেই সেই পানি নির্বিচারে পান করে। চিন্তাতেই আনবে না যে পরিষ্কার থাকা জিনিসটা তার জন্য ভয়ঙ্কর হতে পারে। সারফারাজের এরূপ কথায় জায়েদ আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। নীরার বাবা জাবির তখন ধীরে মাথা তুললেন। তার দু চোখেও পানি জমে এসেছে। জাবির বললেন, আমার মেয়েকে যে কষ্ট দিয়েছে তার বিচার যেন ইহ ও পর দুজীবনেই হয়, তাই আমি চাইবো আল্লাহর দরবারে। আর আমার মেয়েও আমার নিষ্পাপ নাতিকে আমি আমার বুকে টেনে নিতে চাই। নীরা অবিশ্বাস্য দৃষ্টিতে জাবিরের দিকে তাকিয়ে বলল, আব্বু, তুমি আমাদের তোমার বুকে জায়গা দিবে সত্যি? জাবির সোফা ছেড়ে উঠে এসে নীরার মাথায় হাত রেখে বললেন, তুমি যদি এসব কিছু ২ বছর আগেও আমাদের জানাতে, আমরা তোমায় একা নিজের হালে ছেড়ে দিতাম না মা। তখনও বুকে টেনে নিতাম। কারণ সন্তান যত বড়ই পাপ করুক না কেন, বাবা মা কখনো তাদের সন্তানদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকতে পারে না। সেখানে তুমি তো সম্পূর্ণ নির্দোষ, তোমায় দূরে ঠেলে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। নীরা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ঝাঁপিয়ে পড়ল নিজের আব্বুর বুকে। হু হু করে আবারও কাঁদতে শুরু করলো নীরা। জাবির সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। জাবিরের চোখে জমে আসা অশ্রুগুলো ঝরে পড়ল তার গাল বেয়ে বাধাহীনভাবে। নীরার দীর্ঘ ২ বছরের জমে থাকা সব কান্নারা আজ একসাথে বেরিয়ে আসছে যেন। হালকা করে দিচ্ছে ওর বুকের ভিতরটাকে। পিহু শব্দ করে নিঃশ্বাস ফেলে নিজের ভিজে আসা চোখ মুছল। ওর ঠোঁটও ফুটে উঠেছে হালকা হাসির রেখা। কিছুক্ষণ পর পরিবেশ ঠান্ডা হলে সারফারাজ বলল, কালকেই আমি কানাডা থেকে নির্বাণকে দেশে আনার সব কাগজপত্র তৈরির কাজ শুরু করব। খুব শীঘ্রই বাড়ির ছেলে বাড়িতে আসতে পারবে, নিরাপদ আশ্রয় পাবে। জায়েদের রাগ পড়ে গেছে ইতিমধ্যে। তিনি নরম স্বরে বললেন, বাহিরের লোকজন প্রশ্ন করলে কি বলবে তাদের তুমি সারফারাজ? সারফারাজ বলল, সত্যটা জানবে সবাই ধীরে ধীরে, কিন্তু আগে নির্বাণের আসাটা জরুরি। মোস্তফা খান বললেন, হুম, আমরা ঘরের মানুষ সব ঠিক থাকলে বাহিরের মানুষ কি ভাবলো, কি বললো, কি বুঝবে, কি রটালো তা দেখার সময় হবে না। উপস্থিত সবাই নির্বাণের দেশে আসার ও এই বাড়িতে থাকার বিষয়টাকে মন থেকে মেনে নিল এবার। বাংলো বাড়ির ভেতরে প্রবেশ করার পর বাইকের ব্রেক কষল তেজ। ইলমা পিছন সিট থেকে নেমে দাঁড়িয়ে বলল, ফিরতে ফিরতে দেরি হয়ে গেল মনে হচ্ছে। তেজ ওর মাথা থেকে হেলমেটটা খুলে বলল, অনুর কিছু হলে নির্ঝর ফোন করতো। আর এখন তো এসেই গিয়েছি আমরা। আপনি ভিতরে যান, আমি বাইকটা রেখে আসছি। ইলমা ছোট্ট করে হুঁ বলে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। তেজ চলে গেল পার্কিং সাইডে বাইকটা রাখতে। ইলমা বাংলো বাড়ির ভিতরে আসার পর ড্রয়িং রুমটা পুরোপুরি শান্ত দেখে ওর ব্রোজরা হালকা কুঁচকে এলো। তখনই ইলমার চোখ গেল দোতলার একটা রুমে, যেই রুমে আলো বাহির পর্যন্ত আসছে হালকা। ইলমা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। ও রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই দেখলো বিছানায় অনু আধশোয়া হয়ে বসে আছে। ওর পাশেই একটা চেয়ারে নির্ঝর বসে আছে। ইলমা তড়িৎ গতিতে রুমের ভিতরে এসে বলল, অনু, তুমি বিছানায় এভাবে বসে আছো যে? শরীর খারাপ হয়েছিল নাকি তোমার? নির্ঝর অনুকে দেখতে ব্যস্ত ছিল, তাই ইলমা হঠাৎ এমন প্রশ্নে সে চমকে উঠে ইলমার দিকে তাকালো। অনু বলল, আমি ঠিক আছি আপা, চিন্তা করো না তুমি। ইলমা বিছানায় উঠে অনুর পাশে বসে ওর কপালে গলায় হাত বুলিয়ে বলল, জ্বর জ্বর লাগছে হালকা। নির্ঝর, আপনাকে তো বলেছিলাম অনুর শরীর খারাপ হলে আমাদের জানাবেন, আপনি জানাননি কেন? নির্ঝর মনে মনে বলল, তাদের পার্সোনাল স্পেস দিলাম, কোথায় এর জন্য আমায় ধন্যবাদ দিবে? তা না, এসেই না জানানোর বিষয় নিয়ে পড়েছে। পরপরই নির্ঝর ওর গলা পরিষ্কার করে বলল, জানাবো ভেবেছিলাম, পরে ডাক্তার আঙ্কেল আসলেন, ঔষধ আনালাম, বিভিন্ন ব্যস্ততায় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।
ডাক্তার পর্যন্ত আনাতে হয়েছিল। এত সিরিয়াস অবস্থা হয়েছিল। জ্বর আর শরীর দুর্বলতার কারণেই সেন্সলেস হয়ে গিয়েছিলেন উনি। এখনো ওষুধ খাইয়ে দিয়েছি। জ্বরও নিয়ন্ত্রণে এসেছে। তাই চিন্তার কিছুই নেই। অনু বলল, সন্ধ্যা হয়ে যাবে একটু পর বাসায় ফিরে যাই চলো আপা। ইলমা কিছু বলার আগেই নির্ঝর বলল, আজ রাতটা থাকুন এখানেই। এই অবস্থাতে জার্নি করলে বাসায় গেলে রাতে রাতে আবার অসুবিধায় পড়তে পারে। সেই সময় তেজও রুমে প্রবেশ করে বলল, নির্ঝর ঠিক বলেছে অনু। আজ এখানেই থাকো তোমরা। আর আগামীকাল তোমায় আর ইলমাকে নিয়ে আমি একটু বাইরে যাব। এখান থেকে গেলেই ভালো হবে সবার জন্য। অনু ইলমার দিকে তাকালো। ও কি বলে তা শুনতে ইলমা কিয়ৎক্ষণ ভেবে বলল, ঠিক আছে, থাকবো আজ রাতটা এখানেই। কিন্তু আমাদের একটা শর্ত আছে। নির্ঝর অবাক হলো ইলমার কথা শুনে। তেজ ভ্রু উঁচিয়ে বলল, শর্ত? কি শর্ত? ইলমা বলল, আমরা দুজন মেয়ে, আপনারা দুজন ছেলে, এভাবে একটা ফাঁকা বাংলো বাড়িতে রাত কাটানোর বিষয়টা ভালো দেখাবে না। তাই আপনার পরিবারের কোনো এমন সদস্যকে আজ আমাদের সাথে এখানে থাকতে হবে যাকে আমরা ভরসা করতে পারবো। আর বাইরের কেউ তখন উল্টাপাল্টা কিছু ভাবার সুযোগ পাবে না। ইলমার এরূপ কথা শুনে তেজ আর নির্ঝর দুজনেই মুখ হা হয়ে গেল মুহূর্তে। তেজ আর নির্ঝর একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। দুজনের মাঝে একই প্রশ্ন কাজ করছে। এবার কি করবে ওরা? তেজ বলল, কিন্তু আপনি তো এর আগে ছিলেন এখানে দুরাত। তখন নিশ্চয়তা পেয়েছেন কিভাবে? নিরাপদ থাকবেন যে তার? ইলমা বলল, তখন বাড়ি ভর্তি অনেক সার্ভেন্ট ও গার্ডসরা ছিল। আর তখন কি বলেছিলাম ও করেছিলাম তা কি এখন মনে করিয়ে দেব? তেজের সঙ্গে সঙ্গে স্মরণ হলো ইলমা এই বাড়িতে প্রথম রাত কাটানোর সময় ওকে কতটা সন্দেহ করেছিল প্রতি পদে পদে। তেজ দ্রুত স্বরে বলল, না না, আর প্রয়োজন হবে না। আমি কিছুই বলিনি। বেশ তো, এখন তাহলে ব্যবস্থা করুন নিজেদের পরিবার থেকে যাকে এনে আমাদের সাথে থাকার জন্য মানাতে পারবেন তার।